সাগরের রুমের দরজা পেরিয়ে বাইরে আসতেই দেখা হলো বড় আব্বুর সাথে। উষা হাসি মুখে জিজ্ঞেস করলো, আজকে দেখা যায় আমার আগেই উঠে পড়েছো বড় আব্বু। সিজান ভুইয়া বিস্মিত দৃষ্টি নিয়ে তাকালো উষার পানে। পরপর সাগরের দরজার দিকে এক নজর তাকিয়ে থেকে খুক করে কেসে উঠলেন ভদ্রলোক। অবাক স্বরে জানতে চাইলেন, তুমি রাতে সাগরের রুমে ছিলে? এলোমেলো দৃষ্টি ফেলল উষা। আরও আগে উঠলে হয়তো এই পরিস্থিতিতে পড়তে হতো না। মাথা নিচু করে ফেলল। কিভাবে বলবে, হ্যাঁ একই রুমে ছিলাম। সিজান ভুইয়ার কুচকানো ভ্রুজোড়া দেখে আমতা আমতা করেই অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। সিজান ভুইয়া সাথে সাথে চোখ নামিয়ে নিলেন। রাতে বড় আম্মু কল দিয়ে বলল। কথা হয়েছে তোমার আম্মুর সাথে? বলেছে আমার সব কিছু? আমি লিজাকে বলেছি স্যুপ করতে, গিয়ে দেখো হয়েছে কিনা। পরে সাগরকে খাইয়ে দিও। আজ আর অফিসে যেতে হবে না ওর। আমি বের হব এক্ষুনি, কিছু লাগলে জানিও। কথাটা শেষ করে আর একদণ্ডও দাঁড়ালো না সিজান ভুইয়া। নিচে যাওয়ার জন্য পা বাড়ালেন। তার ছেলে যে ডুবে ডুবে জল খাচ্ছে এই আন্দাজ তো ওনার ছিল না। উষা অবাক হলো, এত বেলা পর্যন্ত ঘুমিয়েছে সে। বড় আব্বুর করা ব্যবহার নিয়ে আর ঘাটল না উষা। ধূপধাপ পা ফেলে চলে গেল কিচেনের উদ্দেশ্যে। আজকে একটা বার দেখা করবে তিহু? তানহা অপ্রস্তুত হলো। এই সকাল সকাল কল দিয়ে যে আরাপ এমন কিছু বলবে আইডিয়া ছিল না তার। শেষ কবে মানুষটাকে দেখেছিল তারও কোনো হিসাব নেই। অভিমানী মন গলতে চাইল না। পরিবার নিয়ে, নিজের বোন নিয়ে সবসময় কত কনসার্ন আরাফ। রেসপন্সিবিলিটির শেষ নেই যেন। আর তানহার বেলাতেই যত অজুহাত। তানহা শক্ত গলায় বলল, কেন, কি দরকার দেখা করার? পাপ হবে তো। আরাফ নিজের প্রেয়সীর অভিমান বুঝতে পেরে ফোনের অপর প্রান্তে থেকে ঠোঁট কামড়ে হাসে। শীতল কণ্ঠে অত্যন্ত কোমল হয়ে বলে, বুকের বাপাসে জ্বলতে থাকা আগুন নেভাতে চাই। ব্যাস, তানহার মন গলে গেল। এভাবে বললে সে কি না করতে পারে? পারে না। চোখের কোণে জমে থাকা জল মুছে বলল, কোথায় আসবো? আরাফের ঠোঁট প্রসারিত হয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যেখানে আমাদের দেখা হয়। কি হয়েছে খালা, এইভাবে হাসছো কেন? লিজা বেগম পান খেয়ে মুখ লাল করে ফেলা দাঁতগুলো বের করে হাসলেন। হাসি হাসি মুখ করেই বললেন, কালকে তুমি সাগু বাবার লগে আসিলা তাই না? উষা ঘাড় ফিরিয়ে নিল। লাজুক হেসে বলল, বাপ জানি কি কইল? উষা আর ফিরে তাকালো না লিজা বেগমের দিকে। ব্রুকুসকে জানতে চাইল, কি বলবে? কয় নাই কিছু। না তো। হয়েছে স্যুপটা? হলে দাও, নিয়ে যাই। সাগর ভাই উঠে যাবেন পরে। আম্মা, আপনারে তো আগেই কইছি স্বামীরে ভাই রাখতে হয় না। সাগর ভাই ডাইকেন না, আল্লাহ নারাজ হইব। বিয়েটাই টিকে কিনা তারই তো ঠিক নেই। আবার বলছো যেন ভাই না ডাকি। কেডা কইছে বিয়া টিকবো না? আব্বা জানে আপনারে অনেক ভালো পায়, অনেক ভালোবাসে, দেখেন না? উষা কপালে ভাঁজ ফেলে সন্দিহান দৃষ্টিতে তাকায় লিজা বেগমের দিকে। তুমি কি করে জানো ভালোবাসে? লিজা বেগম লাজুক হেসে মুখ ফিরিয়ে নিলেন। উষার হাতে সুপের বাটি দিতে দিতে বলল, নেন লইয়া যাইন। স্বামীর সামনে গিয়া মিষ্টি কইরা হাসবেন, পরে কইবেন আপনি খাওয়াই দিবেন। উষা নাক মুখ ছিটকালো। খাইয়া কাম নাই। তুই এইভাবে নিচে গিয়েছিলি? সাগরের এমন রাশভারী গম্ভীর কণ্ঠে অবাক হলো উষা। গত কয়েকদিন ধরে সাগর ভাই অত্যন্ত কোমল ব্যবহার করেছেন উষার সাথে। তাহলে আজকে এমন কেন? সুপের বাটি নিয়ে রুমে আসতেই দেখে সাগর ভাই বিছানার উপরে বসে আছে। উষা বেড সাইড টেবিলের উপরে বাটিটা রাখতে রাখতেই বলছিল গরম গরম স্যুপ খেয়ে নিতে। বিনিময়ে সাগর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে এমন একটা কথা বলল, উষা ব্রুকুসকে জানতে চাইল, কিভাবে গিয়েছি? সাগর কটমট করে তাকালো উষার দিকে। রাগী স্বরে বলল, ইডিয়েট, তোর গলায়, ঘাড়ে, ঠোঁটে এসব কি? উষাও অবুঝের ন্যায় প্রশ্ন করে, কি? সাগর থমথমে কণ্ঠে বলে, নাকি বাড়ি শুদ্ধ সকলকে দেখাতে চাইছিস? সাগর ভাইয়ের সাথে একান্তে সময় কাটানোর সময় গলায় স্ট্যাম্প বসিয়ে দিয়েছি আমি। সবাইকে বোঝাতে চাচ্ছিস আমাদের মধ্যে কিছু একটা হচ্ছে? উষা অবাক হলো। কঠিন দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। বেটা চাচ্ছেটা কি? সারা রাত ঘুমাতে দেননি, অত্যাচার করেছেন আমার উপরে। আবার সারা রাত জেগে জলপট্টিও দিতে হয়েছে। ওইটুকু সেবা যত্ন করেছি বলেই এখন সুস্থ আছেন, আর এখনো শুধু শুধু ধমকাচ্ছেন। তপ্ত নিঃশ্বাস ফেলল সাগর। চোখ দুটা বন্ধ করে নিজেই জিজ্ঞেস করলো, নিচে যাওয়ার পরে কার কার সাথে দেখা হয়েছে?
বড় আব্বু আর লিজা খালা। বড় আব্বুর কথা শুনেই তরক করে চোখ মেলে সাগর। শুকনো গলায় পরপর কাশি দিল কয়েকটা। তোর বাবার সাথে দেখা হয়েছে? হুম। যা নিজেকে আয়নায় দেখে নে। সাগরের কথা মতো আয়নার সামনে এসে দাঁড়ায় উষা। আয়নায় নিজের গলার, ঘাড়ের এবং ঠোঁটের এমন করুণ অবস্থা দেখে চিৎকার করে উঠল উষা। মানুষ না অন্য কিছু আপনি? এসব কি করেছেন? লজ্জা নেই? সাগরের চোখে মুখে বিস্ময় খেলে গেল। চোখে মুখে কৃত্রিম কৌতূহল প্রকাশ করলো। কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ দুটি ছোট ছোট করে ফেলল। কণ্ঠে তীব্র গম্ভীর ভাব ফুটিয়ে তুলে জানতে চাইল, আজব, আমি আবার কি করেছি? এখানে লজ্জা পাওয়ার কি আছে? তুই কি আকাম করেছিস সেটা তুই জানিস, আমার উপরে দোষ দিচ্ছিস কেন? হতভম্ব হয়ে গেল উষা। রাগে যেন মাথায় আগুন ধরে যাচ্ছে। এমনিতেই কাল রাতে এ বেটার যে অবস্থা করেছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ঘাড়ে এবং গলায় চিনচিনে ব্যথার অনুভব করছে। ঠোঁট দুটি এখনও ফুলে আছে। এ মানুষ নাকি অন্য কিছু? এত ডিসপারেট কেন হতে হলো ওনাকে? কিস করেছে সেটা সফটলি করলেই পারত। সারাদিন ডিভোর্স দিব বলে মাথা খাচ্ছে, আর এখন সামনে আসলেই চুমু খাচ্ছে। হ্যাঁ, সাগরের এমন কথায় উষার রাগটা বেড়ে গেল। কিছুটা দূরে থেকেই কোমরে হাত রেখে সাগরের সরাসরি দাঁড়ালো উষা। কণ্ঠে তীব্র ক্রোধ নিয়ে বলল, ফাজলামো করেন আমার সাথে? কাল রাতে এবং দুপুরে আপনি কি করেছেন আপনার মনে নেই? নড়েচড়ে বসলো সাগর। চোখে মুখে কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, আমি আবার কি করেছি? বুঝতে পারছেন না? না হুম, না বললে বুঝবো কিভাবে? কালকে দুপুরে যে চুমু। বলতে বলতেই চুপ হয়ে গেল উষা। কাল দুপুরে না হয় উষা সাগরের হাত থেকে বাঁচার জন্য ওসব বলেছে, আজকে সজ্ঞানে কিভাবে বলবে এসব? তাও কালকে যে তাণ্ডব চালিয়েছে সাগর ভাই, মুখে আনতেও লজ্জা লাগছে। এজন্যই বুঝি বড় আব্বু এমনভাবে তাকিয়েছিলেন। লিজা খালা হাসছিল। হায় হায়, উষার মাথায় হাত। মানিজ্জত সব গেল বুঝি। এখন ওদের সামনে কিভাবে যাব? কি হলো, অর্ধেক কথা বলে থেমে গেলি কেন? কালকে দুপুরে কি কাছে আয় আমার। উষা ভ্রু কুঁচকে ফেলল। সন্দিহান দৃষ্টিতে তাকালো সাগরের দিকে। বেটা অন্য কিছুর মতলব আটছে না তো? হঠাৎ করেই উষা ভাবতে লাগলো, এ বেটা ইচ্ছা করেই আমার মুখ থেকে বের করতে চাচ্ছে কাল কি হয়েছিল, তাই না? দাঁড়া বেটা তুই। উষা থমথমে গলায় জানালো, কাছে আসবো কেন? যা বলার এভাবেই বলেন। সামনে আগাতে পারবো না, এখান থেকেই আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আসবি নাকি আমি উঠে যাব? আমি গেলে কিন্তু ছাড় পাবি না বলে দিলাম। শুকনো ঢোক গিলল উষা। কাল রাতের মতো যদি কিছু করে বসে, সে তো কিছুই করতে পারবে না। সামনে এগিয়ে গেল। এসেছি, এবার বলুন। আমি কেন, তুই বলবি। কি করেছি আমি? না বললে বুঝবো কি করে? উষা কিরমির করতে করতে বলল, বুঝতে পারছেন না কি করেছেন? বলে একটু ঝুঁকে নিজের আঙ্গুল দিয়ে প্রথমে নিজের ঠোঁট, ঘাড় এবং গলায় থাকা দাগগুলোর দিকে ইশারা করে বলে, এই যে দেখুন দেখুন কি করেছেন। সারা দিন বলেন ডিভোর্স দিবেন, আর একা পেয়ে নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। উষা ঝুঁকে থাকায় তার জামা গলার কাছ থেকে সরে যায়। ওড়না না থাকায় দৃশ্যমান হয়। সাগরের চোখ আটকে যায় অনাকাঙ্ক্ষিত জায়গায়। সেখানে তাকিয়ে থেকেই শুকনো একটা ঢোক গিলল সাগর। জিভ দিয়ে ঠোঁট ভিজায়। মস্তিষ্ক অন্য কিছুর আভাস জানান দিচ্ছে। শরীর জুড়ে অন্যরকম শিহরণ বইছে। সাগর চোখ সরিয়ে নেয়। নিচে তাকিয়ে মাথা ঝাড়া দেয়। মস্তিষ্ক থেকে এই দৃশ্য মুছে ফেলতে চাইছে যেন। ফের তাকায় উষার দিকে। ধমক দেওয়ার জন্য উদ্যত হয় সে। না হলে মেয়েটার কারণে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটবেই। কালকেই নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল, তাই তো জ্বরের ঘোরে পড়ে এমন একটা কাজ করেছে সে। সাগরের দৃষ্টি অনুসরণ করে উষা তাকায় নিজের দিকে। কিছু একটা বুঝতে পেরে দুই হাত উপরে তুলে নিজেকে ঢাকার চেষ্টা করে। এক প্রকার ছিটকে সরে আসে সাগরের থেকে অনেক দূরে। অবিশ্বাস্য কণ্ঠে বলে, ছি সাগর ভাই, ছি। এমনিতেই বউ হিসেবে মানেন না, আর সুযোগ পেলেই নিজের আসল রূপ দেখাতে প্রস্তুত হয়ে যান। সাগরের কপালে ভাঁজ পড়ল। সে আবার কি করেছে? যা করার তা তো এই মেয়েই করেছে। নিজে ঝুঁকে এসেছে আমার দিকে, আবার ওড়নাও পরেনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এদিকে আয়। কেন? বলছি তাই। পারবো না। অগত্যা সাগর নিজেই উঠে গেল। সামনে দাঁড়িয়ে কড়া কড়া গলায় বলল, আমাকে নিয়ে এলি, নিজের ভালো তুই চাইতে পারিস না? না। উষা আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলল। সাগরের এমন চাহনি তাকে অস্থির করে তোলে। না চাইতেও সাগরের শিকার হয়ে যায়। কি হলো, চুপ করে আছিস কেন? কাল দুপুরে কি ভাবছিলাম, আর এখনই বা কি করলাম? তুই নিজেই তো ঝুঁকে আমাকে দেখার সুযোগ করে দিলি। বলেই উষার ঠোঁটের তিলটার উপরে আঙুল ছোঁয়ায়। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানটায়। সাগরের স্পর্শে কেঁপে ওঠে উষা।
মাথা নিচু করে ফেলে। উষার কাঁপুনি লক্ষ্য করে মাথা থেকে পা অবধি একবার চোখ বুলায় সাগর, তারপর ঠোঁটের তিলটায় নজর স্থির করে বলে, তুই মুখে বলে বোঝাবি নাকি আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব? উষা বুঝতে পারল না কথাটা, নাকমুখ কুঁচকে অবুঝের মতো দৃষ্টি নিক্ষেপ করলো সাগরের দিকে। সাগর শয়তানি হাসি দিয়ে নিজের ভ্রুজোড়া নাচাতে থাকে। উষা সাগরের কথা এবং কাজের আগামাথা কিছু বুঝতে পারে না, হতবম্বের ন্যায় তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর উষার বিস্ময় দৃষ্টি উপেক্ষা করে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায় উষার ঠোঁটের উপরে থাকা তিলটাতে। উষার সর্বাঙ্গ কাঁপুনি দিয়ে ওঠে, অন্তর এবং শরীর জুড়ে বয়ে যায় অদ্ভুত এক শিহরণ। ছিটকে সরে আসে পিছনে। সাগর তা দেখে বাঁকা হাসে, নিজের পা বাড়িয়ে সামনে আগায়। উষার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে, আমার উপরে কেন দোষ দিচ্ছ সুইট বি? নিজে তো বললে আমি নাকি ছাপড়ি, আনরোম্যান্টিক, হাসমি ভাইয়ের মতো চুমু খেতে পারি না। তাই তো দেখিয়ে দিলাম যে আমি হাসমি ভাইয়ের থেকেও কতটা ডেসপারেট। বলেই কানের লতিতে হালকা কামড় দিল সাগর। কামড়ের জন্য মৃদু শব্দ করে উঠল উষা, কিন্তু পরপরেই দূরে সরে দাঁড়ালো সাগর। উষার কান লাল হয়ে গেল, আদল জুড়ে লাজের আভা স্পষ্ট। এমন ভালোবাসা মিশ্রিত স্পর্শে মন ছেয়ে গেল মুগ্ধতায়। মনে আকাশ পরিমাণ ভালো লাগায় ভরে উঠল, প্রগাঢ় অনুভূতিরা আরও গাঢ় হলো। সাগর থমথমে গলায় বলল, তোর অনুমতি ছাড়া তো আর চুমু খাইনি, তুই নিজেই চেয়েছিস যেন চুমু খাই। উষা কিছু বলার জন্য মাথা তুলল, মুখ খুলে বলতে চাইল কিছু একটা, কিন্তু তার আগেই হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো কেউ। রাগান্বিত স্বরে বলছে, শালা কতগুলো ফোন দিয়েছি সে খেয়াল আছে তোর? পরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই সামনে তাকায় উষা। এই সময়ে গালিবকে এই বাসায় দেখে অবাক হয় সে। সাগর গালিবকে দেখে বিড়বিড় করে বলে, এই গাধাটারই কমতি ছিল এখানে, এবার মাথা খাবে। গালিব সাগরের দিকে তাকিয়ে দেখে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। কিছু বুঝতে পারল না সে। এই মাত্র এলো, তাহলে এভাবে তাকিয়ে থাকার কি আছে? করলোটা কি সে? সে তো ভালো খবর নিয়েই এসেছিল। গালিব সামনে তাকিয়ে উষাকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। সাগর নিজের ঘরে উষাকে ঢুকতে দিল। গালিব মুখে সৌজন্যের হাসির রেখা ফুটিয়ে তুলে জানতে চাইল, কেমন আছে উষা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তারপর উষার গলায় ঘাড়ে থাকা দাগগুলো ভালোভাবে লক্ষ্য করে বলে, তোমার গলায় এতগুলো কিসের দা? কথাটা শেষ করতে পারেনি গালিব। সাগরের খেয়াল হয় উষার গায়ে ওড়না নেই। উষাকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়, উষাকে বুকের সাথে জড়িয়ে ধরে। এতে করে গালিব উষার পিঠের অংশ দেখতে পায় শুধু। সাগর খালি গায়ে থাকায় শরীরের পুরুষারি গন্ধটা উষার নাসারন্ধে ঢুকে যাচ্ছে। উষা আবেশে চোখ বন্ধ করে ফেলে, নাক টেনে প্রাণ ভরে শ্বাস নেয়। সাগর কটমট করতে থাকে রাগে, চোখের মাধ্যমেই ভস্য করে দিবে যেন গালিবকে। গালিব সেদিকে লক্ষ্য করেই বলে, তা উষা, তোমাকে বুঝি কোনো বিদেশি ছাগলে কামড়ে দিয়েছে? সাগর রাগী দৃষ্টিতেই তাকিয়েছিল গালিবের দিকে। ইচ্ছা করছে নাকটা ফাটিয়ে দিতে। উষা বুকে না থাকলে হয়তো তাই করত। উষা সাগরের বুকে মাথা রেখেই বলে, ভুল হয়েছে গালিব ভাইয়া, বিদেশি ছাগল না, এটা দেশি রাম ছাগল। রাম ছাগল মানুষ দেখলেই খেপে যায়, আক্রমণ করে বসে সঙ্গে সঙ্গে। গালিব হা হা করে হাসতে থাকে, পুরো রুম কাঁপছে তার হাসির শব্দে। আর এদিকে সাগরের মাথা ফেটে যাচ্ছে রাগে। নিজের ঘরের সত্যই বিভীষণ, নয়তো এভাবে কেউ বলে? ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ে সাগর। উষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শাস্তির জন্য প্রস্তুত থেকো সুইট বি। বলা তো যায় না তোমার তথাকথিত রামছাগল কখন আক্রমণ করে বসে। শুকনো ঢোক গিলল উষা, ভয়ার্ত দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। চোকাচুকি হতেই সাগর চোখ মারে উষাকে। উষাকে জড়িয়ে রেখেই এগিয়ে যায় আলমারির দিকে। তারপর একটা তোয়ালে নিয়ে জড়িয়ে দেয় উষাকে। তারপর খুব শান্ত ভঙ্গিতেই বলে, যা রুম থেকে, নিজের ভালো চাইলে আর আমার সামনে পড়িস না। উষা কথা বাড়ায়নি, বিনা বাক্যে বেরিয়ে যায় রুম থেকে। তুই এভাবে না বলে জানিয়ে আমার বাসায় এলি কেন? আসতে পারি না। তা পারিস, কিন্তু এভাবে কি বলছিলি তখন? গালিব ব্যাক্কেল মার্কা ফেস বানিয়ে বলে, কি বলেছিলাম? সাগর আঙ্গুল দ্বারা কপাল চুলকে বলে, দাগের কথা। আরে প্রথমে বুঝতে পারিনি, তোরা কি কাল রাতে একসাথে ছিলি? সাগর স্বাভাবিকভাবেই উত্তর করে, তুই যা এখন, আমি পরে কথা বলছি। যাচ্ছি না, আঙ্কেলও বলেছেন থেকে যেতে। আর আজকে এসেছি যখন ভাবির হাতে রান্না খেয়ে যাব। বলেই সাগরকে চোখ মারে গালিব। সাগর তপ্ত নিঃশ্বাস ফেলে। এই বেটা যে ভালো হবে না তা তার জানা আছে। রাতের আধার কাটিয়ে চারদিকে সূর্যের আলোয় আলোকিত হলো।
দেখা মিলল নতুন দিনের। প্রিয়তা উদাসীন ভঙ্গিতে বসে আছে ছাদের কিনারায়। পাশেই অবহেলায় পড়ে আছে ফোনটা। ইদানিং কিচ্ছুই ভালো লাগছে না তার। এই বয়সটা আবেগের বয়স। শরীরের রক্ত গরম থাকে এ বয়সে। নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা বেড়ে যায় হাজার গুণে। যত দিন যাচ্ছে ততই স্বচ্ছতার জীবনের সাথে জড়িয়ে যাচ্ছে। রোজ রোজ স্বচ্ছ তার সাথে এমন আচরণ করে, এমন ব্যবহার করে, খুব পরিষ্কারভাবেই বোঝা যায় সে প্রিয়তাকে চায়। বন্ধুত্বের আজ 3 বছর। প্রিয়তার বিশ্বাস এখন আর স্বচ্ছ তার সাথে ফ্লার্ট করবে না। প্রিয়তা নিজের বান্ধবীদের সাথে পরামর্শ করে নিয়েছে আজকেই স্বচ্ছকে নিজের ভালোবাসার কথা জানাবে। কারণ তার বাবা ভালো পাত্র পেয়েছে, বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। উপায় না পেয়ে নিজেই ভালোবাসার কথা প্রকাশ করবে। এত চিন্তা আর নিতে পারল না প্রিয়তা। অস্থির ভঙ্গিতে হাতে ফোনটা নিয়ে কল লাগালো তার নিজের প্রিয় বান্ধবীদের। উষা সাগরের রুমের দিকেই যাচ্ছিল। সাগর তাকে কি এমন বিশেষ কারণে ডেকেছে? আজকাল সাগরের আচরণ দেখে অবাক না হয়ে পারে না উষা। যে মানুষটা তাকে সহ্যই করতে পারত না, সে এখন নানা ছলাকলা করে তাকে সামনে রাখতে চায়। গ্রুপ কল দেখেই প্রতিমধ্যেই থেমে গেল উষা। হ্যাঁ বল প্রিয়, কি সিদ্ধান্ত নিলি? হতাশ নিঃশ্বাস ফেলল প্রিয়তা। না রে ঋষি, উনি বুঝে পাচ্ছে না কি করব। এই মানুষটা আমার সাথে নিঃশ্বাসের মতো আটকে আছে। আমি তার মায়া কাটাতে পারছি না। রোজ রোজ এতবার রবের কাছে ভালোবাসা ভিক্ষা চাই, উনি কি শোনে না আমার আহাজারি? দেখ প্রিয়, ছেলেটাকে আমাদের থেকে তুই ভালো জানিস। তুই বুঝিস তার থেকে কোনো ইঙ্গিত পেলি কিনা। কিন্তু তোকে আমি বারবার বলছি নিজে থেকে ভালোবাসার কথা জানাস না প্লিজ। ভুগতে হবে অনেক জীবনে। কপালে ভাঁজ ফেলল প্রিয়তা। থমথমে গলায় শুধালো, কেন? তানহাও তো নিজেই বলেছে আরব ভাইয়াকে। কই, কিছুই তো হয়নি। তপ্ত নিঃশ্বাস ফেলল উষা। ভালোবাসা এক ভয়ঙ্কর নেশা। মাথায় যখন ভালোবাসা নামক ভয়ঙ্কর জিনিসটা ঝেঁকে বসে, তখন পৃথিবীর সব কিছুই কেমন যেন ফিকে মনে হয়। অত্যন্ত গম্ভীর গলায় বলল উষা, আরফ ভাইয়ার ব্যাপার আলাদা। ভাইয়া ছোট থেকেই তানহাকে পছন্দ করত। এমনিতেও তানহা না বললেও আমার পরিবার এইচএসসির পরেই বিয়ের প্রস্তাব নিয়ে যেত তানহার বাবার কাছে। প্রিয়তার এসব শুনতে ভালো লাগছে না। কিছুটা কড়া কণ্ঠেই বলল, থাম তো ভাই, ভালো লাগছে না। তুই কি বোঝাতে চাচ্ছিস ওকে আমি এখন নিজে থেকে না বলি? উষার সহজ স্বাভাবিক জবাব। তাহলে বাবা যে বিয়ের কথা বলছে ওটা কি হবে? বলে দে কিছুদিন সময় দিতে। এক্সামের পরে এসব নিয়ে ভাববি। এক্সাম অবধি বিয়ে নিয়ে ভাবতে চাচ্ছিস না। আর এই কয়দিন স্বচ্ছকেও একটু ভালো করেই পরখ করে নে। প্রিয়তা আর কিছুই শুনল না, খট করেই কলটা কেটে দিল। উষা এক দীর্ঘশ্বাস ফেলল। সে জানে তার বান্ধবী খুবই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। সে আর যাই হোক নিজের আত্মসম্মান কখনো বিসর্জন দিতে চায়নি। কিন্তু এবেলায় এসে কেন এত বেলেহাজ হয়ে গেল? তৎক্ষণাৎ উষা উত্তর করল, ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই তাকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে। তোকে কখন বলেছি আমার রুমে আসার কথা? মাঝ রাস্তায় সং হয়ে দাঁড়িয়ে থাকতে তো বলিনি। আকস্মিক পুরুষ মানুষের গম্ভীর সুপরিচিত কণ্ঠস্বর কর্ণকুহর হতেই ভয়ে কেঁপে উঠল উষা। মুখে বিরক্তিকর ভাব ফুটিয়ে তুলে বলল, আজব এভাবে ধমকে ওঠার কি আছে? আমি তো যাচ্ছিলাম আপনার রুমে। সাগর কিছুটা এগিয়ে এলো উষার দিকে। চোখ মুখ তার এমনিতেই শক্ত হয়ে আছে। দাঁতে দাঁত পিষে বলল, কখন খবর পাঠিয়েছি রুমে আসার জন্য, এখন অবধি গেলি না? আবার বড় গলায় কথা বলছিস। মনে হচ্ছে তোকে আদর করার জন্য ডাকছি আমি। ডাইরেক্টলি আদর না করার জন্য না ডাকলেও ইনডাইরেক্টলি আপনি ওইটাই করেন আমার সাথে। গেলেই চুমাচুমি শুরু করেন। করে উষা মিনমিন করে কথাগুলো বললেও সাগর শুনতে পেল না সবটা। কপাল কুঁচকে চোয়াল শক্ত করে ফেলল মুহূর্তেই। তারপর উষার দিকে আবারও একটু ঝুঁকে বলল, কি বললি তুই? আমি তোকে আদর করার জন্য ডাকি? আমি কখন বললাম এইসব? উষার কথার মধ্যেই আরাপ এসে উপস্থিত হলো সেখানে। গলা ঝেড়ে বলল, হুম, এই ধরনের আলাপ আলোচনা রুমের বাইরে না করাটাই বেটার ভাই। দেখা গেলো কে কোন দিক দিয়ে কি শুনে ফেললো, কি দেখে ফেললো। হতবম্ব হয়ে গেল সাগর। কপালের ভাঁজটা গাঢ় করে তাকিয়ে রইল আরাফের দিকে। উষা লজ্জায় মাথা নিচু করে ফেলল। সাগর বুঝে না মেয়েরা এত লজ্জা পায় কই, কিছু হলেই লাজে মরে যায়। আরাফ বুঝল বোনের লজ্জা পাওয়ার কারণ। সে আর বোনকে অস্বস্তিতে ফেলে দিতে চায় না। টপিক চেঞ্জ করার জন্য বলল, ঐশী, দুপুরে খাবার কি রান্না করছিস? গরুর মাংস।
ওহো, তুই নিজে করবি? বিশ্বাস করো ভাই, তোমার তো গরুর মাংস অনেক পছন্দ। তুমি একবার শুধু ঐশীর রান্না করা মাংস খেয়ে দেখো, পুরো বড় আম্মুর মতো রান্না করেও। রাফিদ সামনে এগিয়ে এসে বলল, ভুল বললে ভাইয়া, উষার রান্না বেস্ট, আম্মুকেও হার মানায়। উষা ভাইদের এত প্রশংসায় মাথা নত করে ফেলল লজ্জায়। অন্য সময় হলে গরুর মাংস রান্নার জন্য ট্যাক্স নিত সে, ভাইদের বিভিন্ন ধরনের থ্রেড দিয়ে টাকা আদায় করত। কিন্তু এখন কাহিনী ভিন্ন। সাগরের সামনে তার লজ্জা লাগছে ভীষণ। সাগর উষার দিকে ঝুঁকে মুখ ভেঙচিয়ে উপহাসের স্বরে বলল, আইসে আমার মাস্টার শেফরে গরুর মাংস রান্না করে, তাও নাকি আবার মায়ের থেকেও বেস্ট। তোর রুচিতে দুর্ভিক্ষ চলছে রাফি, শীঘ্রই নিজের রুচি ঠিক কর। রাফিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কাঙালি কি বুঝবে তোর মুজেসাদ? যে ঘরে ডায়মন্ড রেখে রূপার পিছে যায়, সে আবার আমাকে বলে আমার নাকি রুচির দুর্ভিক্ষ চলে। আরাফার উষা উচ্চস্বরে হাসতে থাকে। রাফিদ কথাটা যে উষার বিষয়টা টেনে এনে বলেছে তা বেশ বুঝতে পারল উষা। সাগর ওদের হাসি দেখে রাগে গজগজ করে চলে যেতে লাগলো। সাথে ঠান্ডা গলায় উষাকে হুমকি দিল, 3 মিনিটের মধ্যে যদি আমার রুমে না আসিস খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলেই বাঁকা হাসল সাগর। উষা অসহায় নেত্রে তাকিয়ে আছে সাগরের দিকে। চোখের কোণে জল জমেছে, চোখ দুটি ছলছল করছে তার। সাথে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারাচ্ছে সে। ইচ্ছে করছে সামনের ডিভানে বসে থাকা সুদর্শন পুরুষটাকে এক লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে। বিয়ে করেছে সে, বউ পালতে হবে, এটাই স্বাভাবিক। এতদিন তো আর তাকে বলা হয়নি বউয়ের দায়িত্ব নিতে। এখন বলছে, তাও এই বেটা কি করছে, বারবার খোঁটা দিচ্ছে। তোর পিছে কি শুধু শুধু টাকা নষ্ট করব আমি? পতি সেবা কর, বসিয়ে বসিয়ে খাওয়াবো না আমি তোকে? ধুরন্ধর বদলোক একটা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর, জলদি শুরু কর, বেডের উপরেই করবি বলে দিলাম। উষা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো সাগরের দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, এতগুলো শার্ট আর প্যান্ট আয়রন করব, তাও বেডে? আমার কোমর থাকবে? কোমর থাকবে না তো কোথায় চলে যাবে? কোমর কি হাঁটতে পারে নাকি? কথাটা শেষ করে তারপর সাগর একটু ভাবুক হলো। এক ভ্রু উঁচিয়ে উষার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, অবশ্য তোর কোমরের হাত পা থাকতেও পারে, অ্যাবনর্মাল কিছু না। নয়তো কিভাবে শিওর হয়ে বলছিস কোমর থাকবে না? করে উষা কটমট করে তাকালো সাগরের দিকে, কিরমির করতে করতে বলল, আপনি আপনি আপ- আপনি একটা বল বল, আমি কি অতি সুদর্শন তাই তো? আমাকে দেখলেই তুই খেই হারিয়ে ফেলিস? অতিমাত্রায় রেগে গেলে উষার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। এবারেও তাই হলো। সাগর উঠে এলো নিজ জায়গা ছেড়ে। উষার হাতে একটা ব্ল্যাক শার্ট ধরিয়ে দিয়ে বলল, নে এটা দিয়ে স্টার্ট কর। বলেই সাগর গিয়ে বসলো উষার সরাসরি সোফাতে। বেডের ওই পাশে একটা সোফা আছে আর উষা সরাসরি একদম। উষা আর কথা বাড়ালো না, চুপচাপ নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলো। নিজের কাঁধের ওড়নাটা ভালোভাবে ছড়িয়ে নিল, কোমরে ছড়ানো চুলগুলো হাত খোপা করে নিল, বেডের উপরে শার্টটা বিছিয়ে নিজ হাতে আয়রন করে নিল। সাগর সামনে বসে সূক্ষ্ম নেত্রে পরখ করল উষার প্রতিটি পদক্ষেপ। অজান্তেই কেন জানি মনের মধ্যে একটা সুখ সুখ যন্ত্রণা অনুভব করল সে। কেন জানি ইচ্ছে করল মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরতে, উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে ইচ্ছে করল তার। সেদিনের মতো নাজেহাল করে তুলতে চাইছে মন। আনমনেই বিড়বিড় করল সাগর, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে, দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। উষা ভ্রুকুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, বিস্ময়ে দৃষ্টি স্থির রেখেই বলে, কি বলছিলেন আপনি? গান? সাগর থমকে ওঠে। হব বেয়াদব, নিজের কাজ কর যা। তোকে একটা কথা বলতাম নাহি। নাহিদ ভুইয়া ফোনের এ প্রান্ত থেকে কপাল কুঁচকালেন, থমথমে গলায় বললেন, কি বলতে চান ভাইজান, বলে ফেলুন। সিজান ভুইয়া কোনো ভনিতা না করেই বললেন, তুই তৃপ্তিসানকে উষার নাম্বারটা দিয়ে দে। নাহিদ ভুইয়া অবাক হয়, সাথে বুকে সূক্ষ্ম একটা ব্যথাও অনুভব করছে। প্রথমত এই বিয়েটা ভেঙে যাক,
এটা যেমন তিনি চান না, ওই বিদেশি বাদরের সাথে মেয়েকে কিছুতেই বিয়ে দিতে চান না তিনি। বিয়ে করে বউ নিয়ে বিদেশে সেটেল হবে, তাহলে আমার কি হবে? এই মেয়ের দিকে তাকিয়েই তো বেঁচে আছি। সমাজ তো কবেই তাকে মৃত বানিয়ে দিয়েছে। নাহিদ ভূঁইয়া অত্যন্ত রাশভারী কণ্ঠে বললেন,